আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের আইসিটি এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আইসিটি আমাদের যে অধ্যায় দেখা গেছে বিগত বছরের 2023 সালের যে প্রশ্ন ছিল যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড, এই দুইটা বোর্ডের প্রশ্ন আমরা আজকে বিশ্লেষণ সহকারে সমাধান করব। সবাই এই জন্য ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদের মেনশন করে দিই। ওকে, সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিব, এই জন্য ফ্রেন্ডদের একটু মেনশন করে দিন সবাই। যেহেতু আমাদের 2023 সাল এবং 2024 সাল এই দুইটা বছরের বোর্ড প্রশ্ন আছে, 2022 সালে পরীক্ষা হয়নি, 2021 সালে পরীক্ষা হয়নি, 2020 সালে পরীক্ষা হয়নি, 2019, 18, 17 সেগুলো ফুল সিলেবাস প্লাস বই চেঞ্জ ছিল, এরকম বই ছিল না, বোর্ড বই ছিল না। এই জন্য আপনাদের এখন উচিত হবে যে 2023 এবং 2024 সালের সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে বোঝা। তাহলে আপনাদের ধারণা জন্মাবে কি ধরনের প্রশ্ন আইসিটি পরীক্ষায় আসে। তো চলুন আমরা একটু কষ্ট করে যে প্রশ্নগুলো আসছে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিন। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। প্রথমে দেখেন, কুড়ি ভিত্তিক অর্থাৎ 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? 20-এর সাইনটা হচ্ছে এই যে এরকম থাকে, এ হচ্ছে 20, এটাকে 20 হিসাবে ধরা হয় এক ধরনের সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি ভারতীয় সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক, ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক, 60 ঠিক আছে। ওই যে আমরা বলি না 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, ওইগুলো। আর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে ভারতীয়। রোমান সংখ্যা পদ্ধতি কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি। আর শুধুমাত্র মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি মায়ান, ঠিক আছে। আর এই কুড়িটা হচ্ছে অনেকটা যে এরকম, এই হচ্ছে কুড়ির সাইন, 20-এর সাইন হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, এই যে এটা কুড়ি। আর 10 হচ্ছে ভারতীয়, 60 হচ্ছে ব্যাবিলিয়ন। তাহলে এই এমসিকিউটা কি বুঝতে পারছেন? একসাথে আরো সহকারে সবকিছু বলে দিলাম যেন কোনোভাবেই সমস্যা না হয়, যেভাবেই আসুক আপনারা পারেন। ওয়ালাইকুম আসসালাম।
ওকে, বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে 23 সালের যশোর বোর্ডের প্রশ্ন এটা, হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখি কার কয়টা হয়। 25টা এমসিকিউর মধ্যে দেখেন কার কয়টা এমসিকিউ সঠিক হয়, দেখবেন মিলিয়ে। তারপরে আসেন, এ বি সি ডি 4টা ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত? আমরা জানি হচ্ছে একটা ডিকোডারের ক্ষেত্রে আপনি যদি ইনপুট ইনপুট যদি আপনি দেন n, আউটপুট আসবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তার মানে আপনি ইনপুট যদি দেন 4টি, আউটপুট আসবে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টি। বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই ডিকোডার যেটা, ডিকোডারে ইনপুট যদি দেওয়া হয় n, আউটপুট আসে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ইনপুট যদি 4টা দেওয়া হয় আউটপুট আসবে 16টি। কয়টি? 16টি। ইনপুট যদি দেওয়া হয় 3টি, আউটপুট আসবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। ইনপুট যদি দেওয়া হয় 5টি, আউটপুট আসবে 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32টি। অর্থাৎ ডিকোডারে ইনপুট যদি দেওয়া হয় n, আউটপুট আসে 2 টু দি পাওয়ার n, তার মানে উত্তর হবে কয়টি? 16টি। আমি কি ডিকোডার বিষয়টা বুঝাইতে পারছি? ডিকোডার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে ইনপুট n সংখ্যা দিলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। ইনপুট যদি দেন 2টা, আউটপুট আসবে 4টা। ইনপুট যদি দেন 3টা, আউটপুট আসবে 8টা। ইনপুট যদি দেন 4টা, আউটপুট আসবে 16টা। ইনপুট যদি দেন 5টা, আউটপুট আসবে 32টা। ইনপুট যদি দেন 6টা, আউটপুট আসবে 64টা। এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ n সংখ্যক ইনপুট, 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। ভেরি গুড, অনেকেই পারছেন। এনামুল, সাকিবুল, ফারজানা, হাবিবুর। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। তো উত্তর হবে কত? 16। আচ্ছা, এরপর এটা দেখেন, এটা দেখে সবাই পারবেন না। এখানে কি দেওয়া আছে? 0 আর 0 1, 0 আর 1 1, 1 আর 0 1, 1 আর 1 0। এটা তো একটু কষ্ট করে, এটা কোন গেট, এটাকে কোন গেটকে নির্দেশ করে? আমাদের তো আছে এন্ড অর নট, ন্যান্ড নট, এক্স অর এক্স নট। তার মধ্যে চেষ্টা করেন আগে আপনি একটু সহজ করে দেখেন যে যদি আপনার এন্ড গেট হইতো, এন্ড গুণ হইতো, তখন কি করতেন? 0 আর 0 0 হইতো, 0 আর 1 0 হইতো, 1 আর 0 0 হইতো, 1 আর 1 1 হইতো। এটা যদি এন্ড হইতো, এন্ড হইলে দেখেন তো আপনার আউটপুট একটু ভালো করে লক্ষ্য করেন। শূন্যের উল্টা দেওয়া আছে, শূন্যের উল্টা দেওয়া আছে, শূন্যের উল্টা দেওয়া আছে, একের উল্টা দেওয়া আছে। তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ন্যান্ড। এটা কি? ন্যান্ড। কোন গেট? ন্যান্ড গেটের সত্যেক সারণী এন্ড এর উল্টা, অর্থাৎ 1 1 1 0, যেটা হচ্ছে এন্ড গেটের বিপরীত। সুতরাং আমরা বলতে পারবো এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সত্যেক সারণী। এরকম করে এন্ড অর নট, ন্যান্ড নট, এক্স অর এক্স নট, 7টা গেটের সত্যেক সারণী আপনাকে বুঝতে হবে এমসিকিউ পারার জন্য। এটা হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন। তাহলে উদ্দীপকের এই গেটটা, এই গেটটা সত্যক সারণী কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের ন্যান্ড, ন্যান্ড গেট, ন্যান্ড, ঠিক আছে। এন্ড এর বিপরীত। তারপরে এটা বলেন কি হবে? এখানে হচ্ছে 0 আর 0 1, 0 আর 1 1, 1 আর 0 1, 1 আর 1 0, এটা দেওয়া ছিল। কিন্তু যদি এটার পরিবর্তে আউটপুট এইটা হইতো, তখন কোন গেট হইতো? দেখে আমরা চেষ্টা করে দেখেন। যদি এরকম হইতো এ বি, এটা হচ্ছে
উত্তরটা জানি না কোন গেট, তবে দেওয়া আছে এরকম। আউটপুটটা কি দেওয়া আছে লক্ষ্য করেন, আউটপুটে দেওয়া আছে হচ্ছে 0 1 1 0। তো এটা কোন গেটটাকে নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের নর গেট, ন্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের এই অ্যান্ড গেট, আর এইটাকে আমাদের বলবো যে এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে দেখেন লক্ষ্য করেন, আমি একটু বুঝাই নেই। 0 আর 0 0, 0 আর 1 1, 1 আর 0 1, 1 আর 1 0। এটা হচ্ছে XOR গেটের সত্যক সারণী। XOR গেটের সত্যক সারণী কেন? কারণ XOR গেটে যদি দুইটা বিট একই রকম হয় 0 আসে, দুইটা বিট একই রকম হলে 0 আসে, আর দুইটা বিট ভিন্ন রকম হলে 1 আসে, ভিন্ন রকম হলে 1 আসে। এটা হচ্ছে XOR গেট। সাইনটা আসলে অ্যাকচুয়াল হবে এরকম হবে। সঠিক উত্তরটা হচ্ছে এরকম। তো এখানে দিতে ভুল হয়েছে, যে এটা এরকম একটা এক্সট্রা থাকা দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা উত্তর হচ্ছে XOR গেটের সাইন XOR, XOR। কেন? কারণ 0 1 1 0 এটা হচ্ছে XOR গেটের সত্যক সারণী। যারা আগে করেছেন তো তারা জানেন এটার আউটপুট আসে A নট বি প্লাস এ বি নট। তার মানে এখানে অ্যাকচুয়াল উত্তরটা নাই অপশনে, উত্তরটা হবে এই যে এটা XOR। ঠিক আছে, কিভাবে মনে রাখবেন টেকনিকটা? XOR গেটের ক্ষেত্রে আউটপুট বের হবে দুটা বিট একই রকম তাহলে 0, দুটা বিট একই রকম তাহলে 0, ভিন্ন রকম 1, ভিন্ন রকম 1, এই যে 0 আর 1 ভিন্ন 1, 1 আর 0 ভিন্ন 1। এটা ক্লিয়ার XOR গেটের ক্ষেত্রে? তার মানে এটা উত্তরটা কি হচ্ছে? এটা উত্তরটা যারা যারা ভুল দিছেন, যারা যারা বলছেন, এবার তো বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়াল উত্তরটা কি হবে। ওকে, তারপরে আসেন আচ্ছা, এরপরে তারপরটা দেখি কে পারেন। এরপরে বলেন সংখ্যা পদ্ধতি 41-এর সমকক্ষ মান। 41-এর সমকক্ষ মান 41 কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আমাদের 41 সংখ্যাটা অক্টেল সংখ্যা পদ্ধতিতে মনে হয় আছে, একটু দেখে নিচ্ছি 1 মিনিট। হ্যাঁ, প্রশ্নটি একটু উঠাইতে ভুল হয়েছে। এটা হবে অক্টেল, মানে হচ্ছে অক্টেল সংখ্যা পদ্ধতিতে 41 41 ইংলিশে হচ্ছে, বাংলায় লিখি ইংলিশে 41 41। এটাকে আপনি প্রথমে বাইনারিতে প্রকাশ করেন। 41-এর বাইনারি মান সহজে ক্যালকুলেটর দিয়ে করবেন। বেস মোডে যাবেন, যাওয়ার পরে লিখবেন অক্টেল 41 ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 33 আসে ডেসিমেলে। তারপরে দেখি আমি বাইনারিতে কত আসে। বাইনারিতে আসে 100001 বাইনারিতে। তারপরে অক্টেল আর হেক্সাডেসিমেলে কত আসে? 21 আসে হেক্সাডেসিমেলে। এই হচ্ছে অক্টেল সংখ্যা পদ্ধতিটাকে আমি 3টা সংখ্যায় রূপান্তর করছি। যারা ক্যালকুলেটর ব্যবহার পারেন না শিখে নেবেন। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিব একটা, দেখে নিয়েন। তো এখানে দেখেন, তো এই অনুযায়ী মিল আছে কোনটা? অক্টেল এই দশমিকে 33 মিল আছে, বাইনারিটাও মিল আছে, কিন্তু এইটা মিল নাই, এটা ভুল আছে। 20 হেক্সাডেসিমেল না, এটা ভুল, এটা হবে 21। তাহলে আমরা বলতে পারবো কি 1 ও 3 সঠিক। তার মানে এইগুলো পারার জন্য, দ্রুত করার জন্য ক্যালকুলেটরের ব্যবহার জানতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির 41-এর মান আমি 3টা সংখ্যায় রূপান্তর করলাম, তারপর দেখলাম কোনটা কোনটা মিলে। আচ্ছা, ওকে, কাটটা কাটটা হইছে। তারপরে আসি আমরা
অনেকেই পেয়েছেন, অনেকে উত্তর বি দিয়েছেন, ভেরি গুড। 1 ও 3। হুম, এখানে তো এক্সিকিউট ছিল না, রাইট কথা। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি, আপনি একটা ছবি যুক্ত করবেন। আচ্ছা, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট করতে গেলে ব্যবহার করা হয়। ওএল হচ্ছে অর্ডার লিস্ট। ইমেজ হচ্ছে ছবি সংযুক্ত। আর এলআই হচ্ছে আইটেম যুক্ত, লিস্টের আইটেম যুক্ত। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি, এর মধ্যে আপনার এই তিনটাই, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আইটেম যুক্ত, এগুলো ছবির সাথে লিস্টের সাথে যুক্ত। আর ছবি সংযুক্ত করার ট্যাগ হচ্ছে ইমেজ। ক্লিয়ার? বুঝে বুঝে উত্তরগুলো বোঝার চেষ্টা করেন। উত্তরগুলো কিভাবে আসতেছে এটা আপনাকে বুঝে বুঝে সমাধান করতে হবে, তাইলে কখনো ভুল হবে না ইনশাল্লাহ। সামিয়া, নয়ন, রবিন, মেহেদি, এদের হয়েছে, ভেরি গুড। তারপরে আসেন, কেয়া ও তিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে, একজন আরেকজনের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়, কারণ একজনের ওয়েবসাইটে একজন ঢুকতে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক ধরনের বিশেষ ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। মানে এটা কেয়ার ওয়েবসাইট এবং দেয়ার ওয়েবসাইট, তাদের দুজনের ওয়েবসাইটটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আইসিটি শিক্ষক তাদের ওয়েবসাইটকে অ্যাড করার জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ যুক্ত করলেই তো হয়ে যাচ্ছে, একটা লিঙ্ক ট্যাগ যুক্ত করে দিবে, লিঙ্ক ট্যাগ। তাতে কি হবে, সরাসরি কেয়ার ওয়েবসাইট থেকে দেয়ার ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। কারণ আমরা জানি কি, লিঙ্কের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়ার একটা লিঙ্ক, আবার একটা ওয়েব পেজের একটা পেজ থেকে আরেক পেজেও যাওয়া যাবে। অর্থাৎ দুইটি ওয়েবসাইটকে সংযুক্ত করবে, সংযুক্ত করার কাজ করে হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ। এবং এতে কি হয়, সময় বাঁচে, ব্রাউজারকারীর সময় বাঁচে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি, তাদের আইসিটি শিক্ষক এই লিঙ্ক ট্যাগটাকে কথা বলছেন, যে লিঙ্ক ট্যাগটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে কেয়ার ওয়েবসাইট থেকে সরাসরি দেয়ার ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। এতে সময় সাপেক্ষ হবে না, সময়টা সেভ হবে। তার মানে এটা হচ্ছে হাইপার লিঙ্ক যুক্ত করতে হবে। গতকালকে ক্লাসে পড়াইছিলাম এটা আইসিটি অধ্যায় 4-এ। তাহলে উদ্দীপকের আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটা? পি হচ্ছে প্যারাগ্রাফের জন্য করা হয়, প্যারাগ্রাফ, তাহলে এটা আসবে না। ইমেজ হচ্ছে ছবি যুক্ত করার ক্ষেত্রে, এটাও না। অ্যাঙ্কর হচ্ছে হাইপার লিঙ্ক করার জন্য, হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে। সুপ হচ্ছে পাওয়ারের দেওয়ার জন্য, পাওয়ার আকারে থাকবে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, যেমন হচ্ছে এইচ উপরে 2 এরকম থাকবে, বা এ স্কোয়ার এরকম। তাহলে আমরা বলতে পারি কি, এটা উত্তর কি হবে, এই অ্যাঙ্কর ট্যাগ হবে। ভেরি গুড। তারপর আসেন, উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে কি কি সুবিধা হবে? এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন? ভিন্ন অবস্থানের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়, সত্য কথা। হ্যাঁ, লিঙ্ক যুক্ত করে দিবেন, তাহলে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়। হ্যাঁ, একই রকম সম্পর্কিত তথ্যগুলো তাড়াতাড়ি করে প্রদর্শন করা সম্ভব হবে। ব্রাউজারকারীর সময় কম লাগে, রাইট, সময় বাঁচে, এতে সময় সেভ হয়। তাহলে আমরা বলতে পারি সবগুলোই রাইট হবে। এটা তো আমরা বলতে পারি কি, সবগুলোই কারেক্ট। ক্লিয়ার? যাক, অনেকেই উত্তর সঠিক দিতে পারছেন।
ওকে, তারপরে আসি, তার উত্তর কি হবে? সবগুলোই। নুসরাত, মেহেদি, রবিন, ফারজানা সঠিক উত্তর দিয়েছেন। এবার দেখেন গ্রুপ এসএমএস এর মোড কোনটি? গ্রুপ এসএমএস আমরা জানি কি ফুল ডুপ্লেক্স হচ্ছে, এক্সাম্পল হচ্ছে মোবাইল টেলিফোন, মোবাইল এবং ফোন, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, যেখানে আপনার সেন্ডার রিসিভার একই সাথে দুই দিকে তথ্যের আদান প্রদান করতে পারে। ইউনিকাস্ট হচ্ছে অনেকজন থেকে শুধু একজনকে একটা তথ্য পাঠানো, যেমন এর কাছে তথ্য পাঠাইলেন, একজন ব্যক্তিকে তথ্য পাঠানো, এটা হচ্ছে ইউনিকাস্ট, একজন। ব্রডকাস্ট হচ্ছে সেন্ডার থেকে তথ্য সবাই পাবে, এও পাবে, বিও পাবে, সিও পাবে, ডিও পাবে, সবাই তথ্য পাবে, নির্দিষ্ট ব্যবহারকারী সবাই পাবে। আর গ্রুপ এসএমএস যেমন আপনাদের কলেজের যে গ্রুপ, নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তিগণ বা যারা অনুমোদিত ব্যক্তি তারাই কেবল সেটা ব্যবহার করতে পারবেন বা তথ্য পাবেন, সবাই পাবেন না। এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। যেমন আপনার ফেসবুকের যে মেসেঞ্জারে যে গ্রুপ আছে কলেজের, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস মাল্টিকাস্ট মোডের উদাহরণ। এটা হচ্ছে আপনার তথ্যটা সবাই পাবে না, সিলেক্টিভ পার্সনরা পাবে। কারা পাবে? সিলেক্টিভ পার্সন। এখন যে আমি লাইভে ক্লাস নিচ্ছি ফ্রি, এটা হচ্ছে ব্রডকাস্ট। কিন্তু আমি যদি প্রাইভেট গ্রুপে যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী শুধু তাদের ক্লাস নেই, সেটা হবে মাল্টিকাস্ট। আমি যদি শুধু পেইড ব্যাচের ক্লাস নেই, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর আমি ফ্রিতে ক্লাস নিচ্ছি, এটা হবে ব্রডকাস্ট। আর আমি যদি শুধু একজনকে পড়াই, সেটা হবে ইউনিকাস্ট। ঠিক আছে, কনসেপ্টগুলো বুঝবেন যে উত্তরটা কেন হচ্ছে, তাহলে সহজে ভুলবেন না। ওকে, মাইশা, সারোয়ার, সামিয়া, আফরা সবার উত্তর সঠিক হয়েছে। এবার আসেন ফাইবার অপটিক কেবলে, মানে অপটিক্যাল ফাইবার কেবল, যেটা হচ্ছে আমাদের অত্যন্ত কাঁচ প্লাস্টিক দিয়ে করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে। হ্যাঁ, কি কি মনে রাখবেন? যে প্লাস্টিকের কথা বললে প্লাস্টিক বা কাঁচ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে ব্যবহার করা হয়। কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? সাধারণত ফাইবার অপটিক্যাল কেবলে 1300 থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ ব্যবহার করা হয়। তবে একচেটিয়ে এবং বহুল ব্যবহৃত হয় আপনাদের বোর্ড বই অনুযায়ী। হ্যাঁ, বহুল ব্যবহৃত, বোর্ড বই থেকে এগুলো বলা আছে লাইনগুলো। বহুল ব্যবহৃত হয় সেটা হচ্ছে 1500 ন্যানোমিটারটা বহুল ব্যবহৃত হয়। এটা 1500 ন্যানোমিটার তরঙ্গটা বহুল ব্যবহৃত হয়। ঠিক আছে, 1500। ওকে, 1500 ন্যানোমিটার। ওকে, যারা যারা ভুল উত্তর দিচ্ছেন এখন সমস্যা নাই, কিন্তু বোর্ডে ভুল করেন না। তারপর আসেন ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইস কোনটি? আচ্ছা, আমি বলি হাব এবং সুইচ, সেটা হচ্ছে স্টার টপোলজিকে সংযুক্ত করে। হাব এবং সুইচ স্টার টপোলজিকে সংযুক্ত করে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, হাব এবং সুইচ। হাবের চেয়ে সুইচটা ভালো, আপনার এটা নির্দিষ্ট কাউকে পাঠায়, আর সুইচ সবাইকে পাঠায় দেয়। হাবের দাম কম, সুইচের দাম বেশি। হাব কম ব্যবহার করা হয়, সুইচ বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো হচ্ছে আলাদা বিষয়। এখন আসেন গেটওয়ে এবং রাউটারটা আপনাদের একটু বুঝায় দিই। তাহলে একবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর সহজে কেউ ভুলবেন না। যেমন হচ্ছে মাহাদি এবং হাবিবুর। ওকে, মাহাদি এবং হাবিবুর দুজন হচ্ছে ছেলে। ঠিক আছে, একই ধরনের। আবার আমি বলি আপনার হচ্ছে আপনার নুসরাত
নুসরাত, রবিন, এটা হচ্ছে ভিন্নধর্মী মানে বিপরীত পার্সন। তো এই যে আপনার একই ধরনের ব্যক্তিদেরকে একসাথে করে সেটা হচ্ছে রাউটার। একই ধরনের ব্যক্তিদের একসাথে করে সেটা কি রাউটার। আর ভিন্নধর্মী প্রোটোকলকে বা নেটওয়ার্ককে একসাথে করে সেটা হচ্ছে গেটওয়ে। ঠিক আছে, আবারও মনে রাখার জন্য বলছি, এই যে একই রকম একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে একসাথে করে সেটা হচ্ছে রাউটার। একই প্রোটোকলভুক্ত, একই প্রোটোকল এদেরকে একসাথে করে সংযুক্ত করে, একই প্রোটোকলভুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে সেটা হচ্ছে রাউটার। আর ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে একসাথে করে, প্রোটোকলকে একত্রে করে সেটা হচ্ছে গেটওয়ে। তো নামটা দিলাম মাহাদি এবং হাবিবুর, তাদের দুজনকে বন্ধু বানায় হচ্ছে রাউটার। নুসরাত এবং রবিন, তাদের দুজনকে বন্ধু বানায় হচ্ছে এই আমাদের গেটওয়ে। এটা হচ্ছে গেটওয়ে। তার মানে একই ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করে রাউটার, ভিন্নধর্মী নেটওয়ার্ককে সংযুক্ত করে গেটওয়ে। ইজ ইট ক্লিয়ার? মনে থাকবে তো? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তো এই জন্য নাম দিয়ে দিলাম যেন মনে থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ভাবছি নুসরাত নামের মেয়েটার নাম স্যার নেবেন, না না, এটা বোঝানোর জন্য নিয়েছি যে মনে থাকলে অন্তত যেন মনে থাকে আপনাদের। মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহারের সুযোগ করে কেবল ব্যবহার করেন। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে একটা কেবল ব্যবহার করছেন। আচ্ছা, ডিভাইসগুলোকে যেমন একটা নেটওয়ার্ক আছে, এটা ব্যাকবোন হিসেবে কেবল ব্যবহার করছেন। ঠিক আছে, এরকম থাকবে, এরকম একটা ব্যাকবোন। এটা হচ্ছে মাঝখানে যে ডিভাইসটা থাকে সেটা হচ্ছে আমাদের ব্যাকবোন হিসেবে বলা হয়। এটাকে বলা হয় কি ব্যাকবোন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকবোন, অনেকটা বাস টপোলজি। এটা হচ্ছে বাস টপোলজি। ওকে, তিনি করছেন নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে এক ধরনের কেবল ব্যবহার করবেন। তাহলে এটা দেখেন ওই একই কথা, এটা কেবল, তার সাথে কম্পিউটারগুলো সংযুক্ত করবে ব্যাকবোন হিসেবে, সেটা হচ্ছে বাস। বাস, এতে কি হবে? খরচ কম হয়, খরচ কম। বাস টপোলজির খরচ কম, মনে রাখবেন বাস টপোলজির কি খরচটা কম হয়। তারপর আসেন এই বাস টপোলজি, মিস্টার আরিফের তৈরিকৃত টপোলজির, ওই যে বাস টপোলজি আছে না, এই বাস টপোলজির ক্ষেত্রে দেখেন এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা। হ্যাঁ, দুইমুখী তথ্য আদান প্রদান করা যাবে। এও তথ্য আদান প্রদান করতে পারবে, এও তথ্য আদান প্রদান করতে পারবে। ডেটা ট্রান্সমিশন অপেক্ষা কিন্তু ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, এখান দিয়ে তথ্যটা যায় তো এই জন্য ধীর গতি সম্পন্ন, রাইট। তারপর হচ্ছে শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে, অন্যান্যগুলো অগ্রাহ্য করে। হ্যাঁ, একে তথ্য পাঠাবে, শুধু এ গ্রহণ করবে, অন্যরা তথ্যটা অগ্রাহ্য করবে, গ্রহণ করবে না। অর্থাৎ এটি দ্বিমুখী ডেটা যোগাযোগ ব্যবস্থা। ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, কারণ এখান দিয়ে যাবে তো লাইন দিয়ে যায়, কিন্তু হচ্ছে আপনার যে ম্যাশ টপোলজিতে দ্রুত গতিতে তথ্য যায়। তারপর হচ্ছে এবং অন্যান্য গুলো অগ্রাহ্য করে, নির্দিষ্ট কম্পিউটার গ্রহণ করবে, অন্যান্য গুলো অগ্রাহ্য করে। তাহলে উত্তর হবে কি? তিনটাই সঠিক উত্তর, তিনটাই। তারপর আসেন পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট হচ্ছে ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়। ব্লুটুথের সাহায্যে তৈরিকৃত নেটওয়ার্ক, ব্লুটুথের সাহায্যে তৈরিকৃত নেটওয়ার্ককে আমরা বলি পিকোনেট। ঠিক আছে, ব্লুটুথের সাহায্যে তৈরিকৃত নেটওয়ার্ক হচ্ছে পিকোনেট, ব্লুটুথ। ঠিক আছে, আচ্ছা। এবং এটার হচ্ছে 3 থেকে 10 মিটার পর্যন্ত যাবে, প্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি করে পিকোনেট। ব্লুটুথের গতি কত? 2.45 গিগাহার্টজ, 2.45। সি ভাষার উদ্ভাবক কে?
মনে রাখবেন সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবক হচ্ছে জন স্ট্রাউড্রপ, যেটা 2024 সালে আসছে। আর সি ভাষার উদ্ভাবক এটা ড্যানিস রিচি, যেটা 2023 সালে আসছে। ঠিক আছে। আবার গিডো ভান রোসাম এটাও আমাদের পাইথন ভাষার উদ্ভাবন করছেন। আপাতত মনে রাখেন সি ভাষার উদ্ভাবক ডেনিস রিচি, HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি, এগুলো মাথায় রাখবেন, তাহলে এগুলো থেকে প্রশ্ন আসে। তারপর আসেন, কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক যন্ত্র যেটা উচ্চ স্তরের ভাষাকে আমাদের মেশিন ভাষায় বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। তবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কিছু পার্থক্য আছে। কম্পাইলার হচ্ছে একসাথে তথ্য দিবেন, একসাথে আউটপুট বের হবে, এটা হচ্ছে কম্পাইলার। এটা একসাথে পুরো প্রোগ্রামটাকে রূপান্তর করে, একসাথে পুরোটাকে অনুবাদ করে। তার মানে টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন, কথাটা সত্য। কেন? কারণ যেহেতু কম্পাইলার একসাথে সবগুলো ভুল প্রদর্শন করে এবং টেস্ট করে, এই জন্য একটু সময় লাগে বেশি। ঠিক আছে, মানে ভুলগুলো সবগুলো ভুল দেখাইতে টেস্ট করতে সময় বেশি লাগে। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না, প্রোগ্রাম তাড়াতাড়ি নির্বাহ করতে পারে। শুধু টেস্টিং আর ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন, কিন্তু মোট ওভারঅল সময় কম লাগে সব মিলে, কারণ একসাথে করে তো মোট সময় কম লাগে। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, রাইট। আপনারা মনে রাখবেন এই কম্পাইলার যেটা, সেটা একটা ভাষা দেবেন মেশিন, মানুষের উচ্চ স্তরের ভাষা, সেটাকে একসাথে অনুবাদ করে দিবে মেশিন ভাষায়। তবে সুবিধাটা হচ্ছে এখানে সময় কম লাগে, অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন ভাষা রূপান্তর করা যায়, তবে টেস্টিং আর ডিবাগিং এর ক্ষেত্রে একটু ধীরগতি সম্পন্ন। হ্যাঁ, তাহলে 1 নম্বরটা এবং 3 নম্বরটা সঠিক, 2 নম্বরটা ভুল। 2 নম্বর অপশনটা ভুল, 2 নম্বর অপশন ভুল, 2 নম্বর অপশন ভুল। কারণ টেস্টিং ও ডিবাগিং এর ধীরগতি হইলেও ওভারঅল তাড়াতাড়ি করে করতে পারে কম্পাইলার ইন্টারপ্রেটারের তুলনায়। তারপর আসেন, ডাবল টাইপ ডেটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? ডাবল। আমরা জানি যে ক্যারেক্টার যেটা আমরা বলি, ক্যারেক্টার যেটা হচ্ছে সি, %c, এটা একটা হচ্ছে আমাদের ইন্টিজার যেটা হচ্ছে আমরা বলি %d, আর একটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ FLOAT যেটা হচ্ছে %f, আর একটা হচ্ছে ডাবল ডাটা টাইপ, DOUBLE, ডাবল ডাটা টাইপের জন্য %lf। কোনটার জন্য কত বাইট জায়গা লাগে একটু মুখস্থ করে রাখেন। ক্যারেক্টারের জন্য 1 বাইট, ইন্টিজারের জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, তবে ডাবলের জন্য 8 বাইট। তাহলে ডাবল ডাটা টাইপের জন্য কয় বাইট জায়গা দখল করে? 8 বাইট। এটা মুখস্থ রাখবেন। এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আর কতটুকু স্পেস লাগবে, আর কি ধরনের ডাটা টাইপ আছে। 4 ধরনের ডাটা টাইপ, এগুলো আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, অধ্যায় 5 থেকে এসেছে এটা, এগুলো আপনাদেরকে আমি শিখাইছি অনেক আগেই। তারপর আসেন, এইবার দেখেন কঠিন প্রশ্ন। এটা যারা পারবেন তারা সেই স্টুডেন্ট ভালো হিসেবে গণ্য হবে। ওকে, একজন বলছেন আচ্ছা, এখানে দেখেন ইনক্লুড studio.h ইন্টিজার মেইন ফাংশন, ইন্টিজার মানে 4, p এর মান 0, p সমান কত? 0। p এর মান লুপ হবে 10 পর্যন্ত, p লুপ হবে 10 এর সমান বা 10 পর্যন্ত। p বাড়বে কত করে? p প্লাস মানে 1 করে বাড়বে। p প্লাস মানে কি? এটার মানে হচ্ছে p সমান p প্লাস 1, 1 করে বাড়বে। তা উত্তর কি হবে? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 0, তাহলে 1 বাড়ান, 1 বাড়ালে কত হবে? 1, আরেক বাড়ান, তারপরে 2,
3 4 5 6 7 8 9 10। বাস এই 10 বার, মোট 10 পর্যন্ত কি হবে, ঢাকাটা প্রিন্ট হবে। কয়বার হলো তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 0 থেকে 10 মানে মোট 11 বার, মোট 11 বার। 0 থেকে 10 কয়বার হলো? 11 বার, কারণ 1 থেকে 10 হচ্ছে 10 বার। 0 থেকে 10 মোট 11 বার ঢাকা 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 এরকম আসবে। ঢাকা, আবার ঢাকা, আবার এভাবে করতে 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 ঢাকা মোট 11 বার আসবে। এটা কি বুঝাইতে পারছি? আমি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি কিনা বলেন একটু। দেখেন আমি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি কিনা একটু বলেন। এটা একটু কঠিন ছিল, এটা অনেকেই পারবে না, এই জন্য এটা একটু কঠিন ছিল। দেখেন এটা বুঝাইতে পারছি কিনা আমি। ওকে, রাকিব বলছে সঠিক, নুসরাত বলছে সঠিক, 2 জন সঠিক দিয়েছেন। তারপর হচ্ছে রবিনও বলছে সঠিক। ওকে, 3 জনের উত্তর দেখি আমি সঠিক হয়েছে না পারছেন। এনামুলও পেরেছেন। ওকে, কারণ এটা অনেকেই ভুল করছে, এই জন্য আমি এটা বিষয়টা বুঝাই দিলাম। ভেরি গুড, মেহেদি তারাও পেরেছেন। তাহলে প্রোগ্রামটি রান করে ঢাকা শব্দটা 11 বার প্রদর্শন হবে, 10 বার না, কারণ এটা 0 থেকে 10 বলছে। যদি 1 থেকে 10 হইতো তাহলে 10 বার হইতো। ওকে, তারপর আসেন প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটা 5 বার প্রদর্শিত হবে। তো প্রোগ্রামটা ছিল এরকম যে পি সমান সমান 0, পি লুপ হবে 10 পর্যন্ত, পি বাড়বে প্লাস প্লাস মানে 1 করে বাড়বে। এটা ছিল প্রোগ্রামটা। তো এটাকে চেঞ্জ করে আপনি দেখেন, যদি আপনি এটা করেন কি আসে, পি এর মান 1, 2 করে বাড়ান 3 5 7 9, বাস এটা হচ্ছে 5 বার, 5 বার প্রদর্শিত হচ্ছে। আবার এটা দেখি, পি এর মান 0, 2 করে বাড়ান 2 4 6 8 10, তাহলে তো 6 বার আসতেছে, 6 বার আসতেছে। এভাবে কি হবে, পি এর মান 2 ধরেন, এবার বাড়বে কত করে, 3 করে বাড়ান 5 8, আর হবে না, তাহলে কয়বার হবে, 3 বার। এখানে পি এর মান 3, 3 করে বাড়ান 3 6 9, এখানেও 3 বার। ঠিক আছে, এখানেও 3 বার আসতেছে। তাহলে আমরা বলতে পারি শুধু এই ক্ষেত্রে 1 2 3 4 5 এটাই হবে সঠিক উত্তর। দেখছেন আমি সবগুলো ভেঙে দেখাইলাম, সবগুলো ভেঙে দেখাইলাম, এখানে কিন্তু সমান সমান। হ্যাঁ, উত্তরটা আমি পুরোটা ভেঙে দেখাইছি, তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই যে কেন হয়েছে, যে এখানে পি 0 2 করে বাড়ছে, পি 1 2 করে বাড়ছে, তাহলে 5 বার হবে কোন জায়গায়, শুধু এইখানে। পি এর মান 1 2 করে বাড়াইছি 9 পর্যন্ত, কারণ 11 যাবে না, 10 এর বেশি যাবে না। 19 এর উত্তর বি যারা দিচ্ছেন ভুল, এটা দিচ্ছেন যারা তারা ভুল, কারণ 6 বার হচ্ছে এখানে, তাহলে 5 বার হচ্ছে কোথায়, এইখানে। ওকে, তারপরে আসি আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। এইচএমডি এর পুনরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। এটা কোনটিকে নির্দেশ করে, এটা হচ্ছে এক ধরনের বিশেষ চশমা, বিশেষ এক ধরনের চশমা। হেড মাউন্টেড ডিসপ্লে কি, বিশেষ ধরনের চশমা, যেটা চশমাটা আমার দেওয়ার পরে মনে হবে কি পুরো পরিবেশটা আমাদের কাছে বাস্তবে সামনাসামনি আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ ধরনের চশমা। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার বা প্রসাধনী সামগ্রী, যেটা প্রসাধনী সামগ্রী, এসব ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, বায়ো ইনফরমেটিক্স না, এটা হচ্ছে রোগের কারণ আবিষ্কার করতে গবেষণা করা, রোগের কারণ আবিষ্কার করে গবেষণা করে। এটা ক্রায়োসার্জারি হচ্ছে ঠান্ডা তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে তিল আঁচিল, তারপরে আমাদের হচ্ছে যে টিউমার ক্যান্সার এগুলোর ক্ষেত্রে, চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোষ ধ্বংস করার জন্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ বা ফসলের বাম্পার ফলনের জন্য ব্যবহার করা হয়, দুধে আমিষের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি হচ্ছে এখানে ব্যবহার করা হয়, এরা পদার্থ নিয়ে কাজ করে
একদম ক্ষুদ্র পর্যায়ের বিষয় নিয়েও কাজ করে। এটা 10⁻⁹ এইটা এত ক্ষুদ্র করা যায় 100 কোটি ভাগের একবার। এটা হচ্ছে ন্যানো টেকনোলজিতে ব্যবহার করা হয়। একদম বোর্ড বই থেকে প্রশ্ন আসছে, এটা বোর্ড বই থেকে হুবহু কমন, এটা বা বোর্ড বই থেকে সব প্রশ্নই কমন আসবে। তারপর আসেন মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবন গবেষণা করেন তুলা নিয়ে। তিনি খরা সহিষ্ণু, খরা সময়েও মানে অনেক রোদ থাকলেও চলবে, অধিক ফলনশীল আগাম জাতের তুলা উৎপাদনে সাফল্য লাভ করেন। 100% তিনি তুলা নিয়ে কাজ করছেন, বা লিচু নিয়ে কাজ করেন, পেঁপে নিয়ে কাজ করেন, সিলভার কাপ জাতীয় কার্প জাতীয় মাছ সেগুলো নিয়ে কাজ করেন, বা হচ্ছে দুধে আমিষের পরিমাণ বাড়ানোর জন্য চেষ্টা করেন, হাইব্রিড জাতের ধান নিয়ে কাজ করেন। এগুলো সব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বা ডায়াবেটিস রোগীর ইনসুলিন আছে না, ডায়াবেটিস রোগীর ইনসুলিন বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। এইসব প্রযুক্তি হচ্ছে উন্নত জাতের ফসল, আমাদের ডায়াবেটিস রোগীর ইনসুলিন, এগুলো সব হচ্ছে কিসের কাজ? এই গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করেছেন। একবারে এটা বোর্ড বই পড়লেও হুবহু কমন পাওয়া যাবেন ওইখানে কোনটায় ব্যবহার। মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে কি হবে? এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় না, ভুল, বৃদ্ধি পায়। জীব বৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, রাইট। জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। জীব বৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে, এটা একটা সমস্যা। এছাড়া আগাছা সহিষ্ণু হবে, এগুলো হচ্ছে সুবিধা। তাহলে 1 নাম্বারটা ভুল, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, এটা ভুল, এটা হবে না। তাহলে 2 আর 3 রাইট। উত্তর হবে কোনটা? 2 এবং 3 রাইট, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে 2 ও 3 হবে এটা। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা হ্রাস পাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কোনগুলো? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এআই, যেমন ড্রাইভারবিহীন গাড়ি চলাচল করবে। গাড়ি চলাচল কিভাবে? এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। গাড়ি চলবে, কোনো ড্রাইভার নাই, ড্রাইভার ছাড়াই গাড়ি চলবে। তারপরে আমরা যে মোবাইলে লুডো খেলি, কম্পিউটারের সাথে দাবা খেলি, এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এটা কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায়, ই কমার্সে ব্যবহার করা যায়, যুদ্ধক্ষেত্রেও বর্তমানে ব্যবহার করে। এই এআই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায়, তাতে মানুষের মৃত্যুর আশঙ্কা থাকে না। ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয় রোবট দিয়ে। তাহলে উত্তর হচ্ছে সবগুলোই। বর্তমানে এআই এর প্রযুক্তি, বর্তমানে যুগ, এআই দিয়ে সবকিছু করা যায়। সুতরাং 24-এর উত্তর কোনগুলো হবে? সব 3টাই সঠিক উত্তর আমাদের। হ্যাঁ, তারপর আসি প্রোটিনের সিকোয়েন্স। একটা প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি, এটা কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর প্রযুক্তি। একই সাথে একাধিক প্রযুক্তির সমাহার, জীববিজ্ঞান, কম্পিউটার সফটওয়্যার, আইসিটি, তারপরে হচ্ছে পরিসংখ্যান, ডাটাবেজ, এগুলো সব কিছু ব্যবহার করা হয়েছে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির সাহায্যে। অনেকগুলো পদার্থের সংমিশ্রণ। আবার ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, তারপরে হচ্ছে এই মলিকুলার মেডিসিন, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, এটাও আমাদের হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, আর বায়োমেট্রিক্স হচ্ছে নিরাপত্তায় ব্যবহার করা হয়, নিরাপত্তার কাজে, যে কেউ আমার ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, এরকম। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে স্মার্ট ওষুধ তৈরি করা, সেটা অন্য জিনিস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখাইলামই যে উন্নত প্রাণীর ফসলের ক্ষেত্রে বাম্পার ফলনের জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্নগুলো। এখন একটু বরিশাল বোর্ডটা দেখি। ওকে, এটা তো দেখাইছি। এটা দেখা যায় ক্লিয়ার ভাবে, এটা একটু কালো স্লাইডে হচ্ছে
দেখেন এটা ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা, স্লাইড গুলো একটু অন্যরকম। টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? টপ ডাউন অর্থাৎ বড়, বড় থেকে ছোট, টপ ডাউন পদ্ধতি। বা আরেকটা হচ্ছে ডাউন টপ, ছোট থেকে বড়, ছোট থেকে একটু বড়, টপ ডাউন, ডাউন টপ। এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজির দুইটা প্রযুক্তি, টপ ডাউন পদ্ধতি, ডাউন টপ পদ্ধতি। ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে বৃহৎ হোক বা বৃহৎ থেকে ক্ষুদ্র হোক, এগুলো প্রযুক্তি হচ্ছে ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে। এছাড়া ন্যানো টেকনোলজি বর্তমানে অনেক পদার্থের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করা হয়, প্রসাধনী সামগ্রী শিল্প কারখানায়, তারপরে হচ্ছে টেনিস বলে খাদ্যজাত দ্রব্য সংরক্ষণ, টেনিস বলে স্থায়িত্ব বৃদ্ধি, এসব কাজে। আবার হচ্ছে এই আমাদের বিভিন্ন ধরনের এনজিওগ্রাম, এইগুলো তৈরি করতে, বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়, এন্ডোস্কোপি তৈরি করতে ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরে রোগাক্রান্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়। -41 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস থেকে আপনার -196 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু তাপমাত্রা করা হয়। এখানে অস্ত্রোপচার, রেডিওওয়েভ, রেডিওথেরাপি, কেমিওথেরাপি, এটা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। ক্রায়োজেনিক এজেন্ট কি? তাপমাত্রা কমাতে, তাপমাত্রা কমাতে এই ক্রায়োজেনিক এজেন্ট গুলো ব্যবহার করা হয়। কি কি আছে একটু দেখেন, ক্রায়োজেনিক এজেন্ট গুলো কি কি আছে চলুন আমরা একটু দেখি। যেমন হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে হিলিয়াম, আর্গন, তরল নাইট্রোজেন, এই গ্যাসগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এমসিকিউতে আসে। এই উপাদানগুলো ব্যবহার করে ঠান্ডা করা হয়, তাপমাত্রা ঠান্ডা করা হয়। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে? আমাদের হচ্ছে এটা উত্তর হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, ক্রায়োজেনিক এজেন্ট। ওকে, তারপরে আসেন, হ্যাঁ, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল। আমাদের দেখেন না মোবাইলের মধ্যে, আমাদের জিমেলে 15 জিবি ডাটা থাকে না, 15 জিবি তথ্য ফ্রি থাকে, ফ্রি, সবার জন্য উন্মুক্ত। পরে আপনি বাড়াইলে টাকা দিয়ে 100 জিবি পর্যন্ত কিনতে পারবেন। এই যে তারা যে একটা উন্মুক্ত দিচ্ছে, উন্মুক্ত, উন্মুক্ত সবার জন্য ফ্রি, এটা হচ্ছে আমাদের কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদান করে? এটা হচ্ছে পাবলিক, ফ্রি। যেটা হচ্ছে ফ্রি সেটা পাবলিক। বোর্ড বইয়ের হুবহু লাইন থেকে আসছে এগুলো। হ্যাঁ, বোর্ড বইটা দেখবেন যে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদের মধ্যে দেওয়া আছে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল এই অবকাঠামো স্থাপন এবং পরিচালনায় 15 জিবি পর্যন্ত ডাটাগুলো ফ্রি দিয়ে থাকে, সেটা হচ্ছে পাবলিক, পাবলিক। ঠিক আছে, সেটা হচ্ছে পাবলিক। ওকে, তারপরে আসি আমরা স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ। এই যে স্টার টপোলজি দেখেন, এই হচ্ছে স্টার টপোলজিতে যতগুলো ডিভাইস, সেগুলোর সংযোগ স্থাপনে আপনার কেন্দ্রীয়ভাবে একটা সুইচ বা হাব থাকবে, একটা সুইচ থাকতে পারে বা হাব থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। শাখা প্রশাখার মতো এটা হচ্ছে ট্রি টপোলজি, ট্রি। পিয়ার টু পিয়ার আকারে তাও না, মানে একটা একটা করে আসলে এটাও হবে না, কেন্দ্রীয় হাবের মাধ্যমে এটা সত্য। প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকারে না, এটা হচ্ছে রিং। ঠিক আছে, এটা হচ্ছে রিং। তাহলে উত্তর হচ্ছে কি? কেন্দ্রীয় হাবের মাধ্যমে বা সুইচের মাধ্যমে। হাব বা সুইচের মাধ্যমে যুক্ত হয়, সেটা হচ্ছে ইনস্টার টপোলজি, এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস। আমরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg, nature.jpg নামে 700 ইন্টু, এটা ইন্টু হবে 500 সাইজের একটি ছবি যুক্ত করে। তো ছবি যুক্ত করার নিয়মটা কি? এরকম,
ইমেজ সোর্স নেচার ডট কি আছে ছবিটার নেচার ডট জেপিজি NATURE নেচার ডট জেপিজি এটা। এরপরে হচ্ছে কি থাকবে ওয়াইড এবং হাইট ওয়াইড হাইট হাইট দেখি ওয়াইড কত হাইট কত এগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হ্যাঁ ওয়াইড হচ্ছে 700 হাইট হচ্ছে 500 বাস এই হচ্ছে ছবি হাইট ওয়েট সহকারে সংযুক্ত করার একটা ট্যাগ ক্লিয়ার। এই হচ্ছে ছবি সংযুক্ত করার ট্যাগ ইমেজার.jpg ওয়াইড এবং হাইট ঠিক আছে ছবি সংযুক্ত করার নিয়ম। তো দেখেন হাফসার HTML কোড কি হবে ইমেজ সোর্স নেচার.jpg ওয়াইড হাইটে ইয়া দেয় নাই ইনভার্টেড কমা দেয় নাই ইনভার্টেড কমা দেয় নাই ইমেজ সোর্স নেচার.jpg ওয়াইড হাইট এটা দিচ্ছে এটা রাইট। ইমেজ এভাবে হয় না ইমেজ ট্যাগ ইমেজ এভাবে হয় না এগুলো হয় না এগুলো ইনভার্টেড কমা দেয় না এগুলো হয় নাই ঠিক মতো কারণ যেগুলো ভ্যালু এগুলো হচ্ছে ভ্যালু এইসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেওয়া লাগবে এই ইনভার্টেড কমা এগুলো হচ্ছে ভ্যালু। তার উত্তর হবে কি 2 নম্বরটা। আচ্ছা তারপরে একটু দেখেন এটা একটু কঠিন দিয়েছে এখানে আসলে ইয়াটা দিতে ভুল হয়েছে। হ্যাঁ এটা এইভাবে হবে আমি এটা বুঝাই দিচ্ছি এটা সাইনটা দিতে একটু ভুল হয়েছে চিত্রটা হচ্ছে এরকম এই যে এরকম আছে সবগুলো ধরেন আপনার নর গেট সবগুলো হচ্ছে কি গেট ন্যান্ড গেট ন্যান্ড যেমন এটা হচ্ছে এ এটা হচ্ছে এ তার মানে এ ন্যান্ড এটা হচ্ছে বি এটা হচ্ছে বি তার মানে হচ্ছে বি নট আর এটা হচ্ছে এ নট ইন্টু বি নট তার সাথে আবার হোল নট আর এটা হচ্ছে এ বি এ ইন্টু বি হোল নট আর লাস্ট এটা কি হয়েছে আবার হয়েছে যে এ নট বি নট হোল নট এত ইন্টু এ নট বি নট হোল নট এইটা এই হচ্ছে আমাদের আউটপুট এ নট বি নট এই দুটো আবার নট হয়েছে এ নট ইন্টু বি নট হোল নট কারণ ন্যান্ড গেট তো এই জন্য আবার এ বি হোল ন্যান্ড তাহলে এই দুটো লাস্টে আবার ন্যান্ড হয়েছে। এটা আপনি কিভাবে করবেন এটা একটু কঠিন হবে এটা আমি বুঝাই দিচ্ছি দেখেন ওকে আমাদের ছিল কি এ ন্যান্ড বি নট এটা আবার একসাথে হোল নট আবার এ ইন্টু বি হোল নটের উপর আবার হোল নট। তো প্রথমে যেটা করবেন এটা ছিল আমাদের প্রশ্নটার এটা ভাঙে কিভাবে দেখেন হোল নটটাকে ভেঙে দেন এটাকে ভেঙে দিলাম তাহলে যেটা সেভাবে থাকবে এ নট বি নট এ ভেঙে যাওয়ার এখানে গুণ ছিল না যোগ হয়ে যাবে যোগ এ ইন্টু বি হোল নট এটা কি করছে আমরা ভেঙে দিছি এই হোল নটটাকে ভেঙে দিছি গুণটা হয়ে গেছে যোগ আর এটা ভেঙে দিছি। তারপরে দেখেন আমাদের একটা রুলস আছে এ ডাবল নট থাকলে কাটা দিয়ে দিতে হয় তাহলে এ নট ইন্টু বি নট প্লাস এ বি কেন আমাদের সূত্র আছে এ ডাবল নট যেই কথা আর শুধু এ একই কথা এই জন্য আমরা এই দুটা ডাবল নট কাটা দিয়ে দিছি এই দুটা নট কাটা এই দুটা নট কাটা থাকে কি এ নট ইন্টু বি নট প্লাস এ বি তার মানে এটা কি এ এক্স নর বি আর আরেকটা আছে আমাদের এক্সরের ক্ষেত্রে হচ্ছে এরকম হইতো এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে এক্সরের সাইন আর এক্স নরের ক্ষেত্রে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট তাহলে এটা এক্স নরের ক্ষেত্রে হবে ন্যান্ড গেটের ক্ষেত্রে হবে না কারণ ন্যান্ড হচ্ছে এরকম হয় এ বি হোল ন্যান্ড আর নর হচ্ছে এ প্লাস বি হোল ন্যান্ড। তো এগুলো যারা ধারণা আছে এই গেট সম্পর্কে তাদের বুঝাইলে আশা করি এটা পারবেন। হ্যাঁ এটা কঠিনই ছিল সহজ ছিল না এটা একটু কঠিন ছিল ওকে। তারপর আসেন উদ্দীপকের সার্কিটের ইনপুট এবিসি তিনটা হইলে কি হবে
আমাদের এক্স নর গেটের ক্ষেত্রে কখন 1 হবে? 3টা ইনপুট দিলে, এ বি সি, 3টা। একটা করে অপশন টেস্ট করেন। প্রথমে কি আছে? 0 0 0 0 0 0। তারপরটা 2 নম্বর অপশনে কি আছে? এ 0 0 1। 3 নম্বর অপশন কি আছে? 0 1 0। 4 নম্বর অপশন কি আছে? 1 0 0। অপশনগুলো দেখেন, ক অপশনে আছে, খ অপশন আছে, গ অপশন আছে, গ অপশন আছে। এটা অনেকেই জানেন না যে এক্স নর গেটের নিয়মটা কি। এক্স নর গেটের নিয়মটা কি? একদম একটা সহজ টেকনিক বলে দিই। যোগ করে দেখেন, যোগ করেন। 0 প্লাস 0 প্লাস 0 0, 0 প্লাস 0 প্লাস 1 1, 0 প্লাস 0 1 প্লাস 0 1, 1 প্লাস 0 প্লাস 0 1। এখানে দেখেন জোড় সংখ্যা কোনটা আসছে? জোড় মান কোনটা আসছে? জোড়টা হচ্ছে 1 হয়ে যায়। এক্স নর গেটে যোগফল যদি 0 হয় বা 2 হয়, 0 হোক বা 2 হোক বা 4 হোক বা 6 হোক, তাহলে উত্তর আসবে 1। 0 আছে 3 এটা। আর যদি অ্যান্সারে উত্তরে যদি আসে বিজোড় মান, এই দেখেন এগুলো আছে বিজোড়, উত্তরে যদি আসে বিজোড় মান যোগফল, তাহলে সেটা উত্তর হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। সহজ কোথায় বলি, এখানে সবগুলো 0 আছে না, তাহলে এটা 0, সেক্ষেত্রে আউটপুট হবে 1, উল্টা হয়ে যাবে। জোড় থাকলে উল্টা। এক্স নর গেটের ক্ষেত্রে যদি যোগ করে দেখেন যোগফলটা আসে জোড় সংখ্যা, তাহলে আউটপুটে আসবে 1। আর যোগ করে যদি দেখেন বিজোড় সংখ্যা, তাহলে আসবে আউটপুটে আসবে 0 এক্স নর গেটে। তাই এটাই হচ্ছে সঠিক। এই 3টার উত্তর একই রকম, এটা ভিন্ন রকম, এটাই সঠিক। এভাবে বোঝা যায়, কারণ এটা তো আপনাদের এক্সপ্লেন করে নেই ভালো করে, এই জন্য আর আমিও করলাম না। সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে কোন ভাষা? যেমন আমরা বাংলা ভাষা সরাসরি বুঝতে পারি, একটা কম্পিউটার সরাসরি মেশিন ভাষাটা বুঝতে পারে, অনুবাদক প্রোগ্রাম দিয়ে এগুলো বুঝতে পারে। অ্যাসেম্বলির জন্য অনুবাদক প্রোগ্রাম লাগবে, অ্যাসেম্বলার। উচ্চস্তরের ভাষার জন্য অনুবাদক প্রোগ্রাম লাগবে, উচ্চস্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম লাগবে। এগুলো অনুবাদক প্রোগ্রাম লাগবে, সরাসরি বুঝতে পারে না। শুধুমাত্র মেশিন ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কারণ তার এটা নিজস্ব ভাষা। মেশিন ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ঠিক আছে, কম্পিউটার বুঝতে পারে কোন ধরনের ভাষা? কম্পিউটার সরাসরি মেশিন ভাষাটা বুঝতে পারবে। ভেরি গুড। তারপর আসেন, কোনটি সঠিক HTML কোড? হোয়াইট 200, ইনভার্টার কমা দেয় নাই। সাইজ 5, মাই ডকুমেন্ট পি। পি দিয়ে তো সাইজ হয় না, সাইজ হচ্ছে ফন্ট সাইজ, পি দিয়ে কোনো সাইজ হয় না। সাইজের হচ্ছে ফন্ট টেক। এ রেফারেন্স document.1.html, ডকুমেন্ট অ্যাঙ্কর দিয়ে শেষ, এটা রাইট। অ্যাঙ্কর দিয়ে শুরু, অ্যাঙ্কর দিয়ে শেষ, মাঝখানে হচ্ছে ঠিকানা। ওকে। টেবিল রো স্পেন টু এবিসি, না টেবিল রো স্পেন হয় না, টিডি রো স্পেন হয়, টিডি রো স্পেন হয়, টেবিল রো স্পেন হয় না, টেবিল বর্ডার হয়। তাহলে আমাদের এখানে একমাত্র সিটাই সঠিক। এটার ক্ষেত্রে ভুল, এটার ক্ষেত্রেও ভুল, এটার ক্ষেত্রেও ভুল। ডিএনএ পর্যবেক্ষণে, যে ডিএনএ আছে না মানুষের একটা শরীরে, ডিএনএ পর্যবেক্ষণ করে কি কি দিয়ে? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? মুখমণ্ডল? না, এটা মুখমণ্ডল দিয়ে ফেস রেকগনিশন, বায়োমেট্রিক্স, কণ্ঠস্বর যাচাই করা যায়, রিটেন স্ক্যান যাচাই করা যায়, কিন্তু এগুলো দিয়ে ডিএনএ করে না। ডিএনএ করা হচ্ছে চুল দিয়ে, চুল, নখ, রক্ত, মুখের লালা, এগুলো দিয়ে পরীক্ষা করা যায় ডিএনএ। হ্যাঁ, রক্ত পরীক্ষা দিয়েও করা যায়। এটা হচ্ছে ডিএনএ পরীক্ষার জন্য, এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা মাধ্যম। তবে বায়োমেট্রিক্স প্রযুক্তি কম সময়ে বেশি কার্যকর হয়। ডিএনএ করতে গেলে অনুমোদন লাগবে। হ্যাঁ, -293 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন হবে? আমরা জানি 2^7, আমরা জানি, দেখেন 7, 2^8, 2^16, 2^7,
এক্ষেত্রে 128 পর্যন্ত, আর আমাদের 256 পর্যন্ত হচ্ছে লাগবে হচ্ছে এই 256 পর্যন্ত। এক্ষেত্রে দরকার হচ্ছে আমাদের এই 293, তো তাহলে আমাদের 16 বিটে চলে যাচ্ছে, 8 এর ডাবল 16তে চলে যাচ্ছে। একদম সহজ কথা বলি, 8 বিট হচ্ছে 256, 128 হচ্ছে 7, আর দেখবেন যে আপনার এই 293 সংখ্যাটা এটাকে স্টোর করার জন্য 16 বিট লাগবে, 8 বিটের পক্ষে সম্ভব না। কারণ 8 বিটে হচ্ছে আমাদের 8 বিটে দেখি কত আসে, দেখেন 8 বিট এই তথ্য স্টোর করার জন্য আপনি সর্বোচ্চ এই যে 256 পর্যন্ত করতে পারবেন, তারপরে করতে পারবেন না, এরপরে করতে গেলে 16 বিট লাগবে। ঠিক আছে, 16 বিটে দরকার হবে। দুটি সংখ্যার পার্থক্য 1f 60, প্রথম সংখ্যাটি 58 দশমিক হলে দ্বিতীয় সংখ্যাটি কত? দুটি সংখ্যার পার্থক্য কত? যেমন আমি বলি একটু সংখ্যা, এটা দেখেন, একটা বোঝানোর জন্য এটা বলছি, 20 এবং আরেকটা সংখ্যা, তাদের পার্থক্য আসলো 16। ভালো করে বুঝেন, 20 একটা সংখ্যা এবং আরেকটা সংখ্যা, এদের ব্যবধান আসলো 16। তাহলে বলেন তো এইখানে কত হবে, এটা আপনি বুঝতে পারেন কিনা? এটা দিয়ে আমি বুঝাইলাম। ঠিক একই রকম ভাবে একটা সংখ্যা হচ্ছে 58 দশমিকে, আরেকটা সংখ্যা জানি না, এখান থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কত আসে? 1f, তবে হেক্সাডেসিমেলে। দেখছেন পার্থক্যটা? এটা দশমিক দেখে আপনি বুঝতে পারছেন 20 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কত হইলে উত্তর 16 আসে? 4 হইলে। এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন, কিন্তু এইখানে তো বুঝতে পারতেছেন না। 58 হচ্ছে দশমিকে, তাই এটার দশমিকে কত আসে দেখেন আগে দেখি। হেক্সাডেসিমেলে 1f ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 31 দশমিকে। তো 58 আর 31 এর ব্যবধান কত আমি একটু দেখি। 58 মাইনাস 31, 27 দশমিকে 27। আচ্ছা, এই 27-এর বাইনারি মানটা দিলে তো উত্তর হয়ে যাচ্ছে। 27 ডেসিমেলে 27 ইজ ইকুয়াল টু বাইনারি 110 110 11। এই যে এটা কত কঠিন ছিল, অনেক কঠিন ছিল। প্রশ্নটা আবার বোঝাচ্ছি, দুইটি সংখ্যার পার্থক্য 1f, এই যে এটা হেক্সাডেসিমেলে মানে হচ্ছে এটা 31 ডেসিমেলের সমান। প্রথম সংখ্যাটি 58 দশমিকে, দ্বিতীয় সংখ্যাটি জানি না কত, আমি বের করলাম কিভাবে? 58 থেকে এটা বিয়োগ করে দিলাম, এটা পাইছি, এরপর এটাকে বাইনারিতে প্রকাশ করে দিচ্ছি। একইভাবে যেমন 20 থেকে 16 বিয়োগ করলাম 4, 4-এর বাইনারি মানটা বের করতে পারি না? পারি তো, 100, এটা বাইনারি মান। এরকম এই 27-এর বাইনারি মানটা বের করছি। অনেক কঠিন ছিল এই অঙ্কটা। আসেন, আরিশার বাবা গৃহস্থালীর কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র মানে রোবট তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্না বান্না সহ নানা ধরনের কাজ করে। রোবট ছবি দেখছেন না, রোবট সিনেমার মতো, সে সব কাজ করতে পারে। তো দেখেন, উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণের মাধ্যম কোনটি? এটা নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে, শোনেন, রোবটের গঠনের 3টা বিশেষত্ব রয়েছে। এটার পাওয়ার সিস্টেম লাগবে বিদ্যুৎ, তবে নিয়ন্ত্রণ করা হবে প্রসেসরের সাহায্যে, প্রোগ্রামেবল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে, প্রসেসর, সেন্ট্রাল প্রসেসরের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। একটা রোবট নিয়ন্ত্রণ করা হবে, প্রোগ্রাম সেট করে দিবেন প্রোগ্রামের মাধ্যমে। আর রোবট কাজ করার জন্য বিদ্যুৎ লাগবে, যান্ত্রিক গঠন, এই 3টা হচ্ছে বিশেষত রোবটের। তো প্রসেসর লাগবে এখানে। কোন কোন কাজের ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে? রোবটের ব্যবহার কি কিতে রয়েছে? সামরিক ক্ষেত্রে হ্যাঁ আছে, চিকিৎসার কাজে অবশ্যই রয়েছে, ম্যানুফ্যাকচারিং কাজেও রয়েছে। চিকিৎসা কাজে একদম নির্ভুলভাবে কাজ করতে সক্ষম,
যুদ্ধক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হয়। আবার ম্যানুফ্যাকচারিং এ 100 জন মানুষের কাজ একাই করতে পারবে, একজনই করতে পারে। এই জন্য সবগুলাই দরকার, সবগুলাই হালবে রোবটের ব্যবহার। ঠিক আছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো না, এসব ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার অনেক বেশি। ঠিক আছে, ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহারটা বেশি। নয়ন ভেরি গুড, অনেকেই পারছেন দেখলাম। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক থাকে বা ব্যবহার করা হয় তাকে কি বলে? যেমন আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক রয়েছে, 0 এবং 1, এজন্য এর বেস হচ্ছে 2। অক্টেল সংখ্যা পদ্ধতিতে বেস রয়েছে, এটার হচ্ছে বেস হচ্ছে 8, কারণ 0 1 2 3 4 5 6 7 এই 8টা অঙ্ক রয়েছে এই জন্য। ঠিক আছে, তার মানে যতগুলো ব্যবহার করা হবে অঙ্ক তাকে বলা হয় বেস। বিট না, সাইন বিট না, কোড না। সাইন বিট থাকে 8 নাম্বার করে বা 16 নাম্বার করে, এটা অন্য বিষয়, 2 এর পরিপূরক করতে গেলে ব্যবহার করি। তার মানে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো চিহ্ন, যেন আমরা দশমিক সংখ্যায় 10টা চিহ্ন ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত 10টি, এটা হচ্ছে বেস হচ্ছে 10। ইন্টারপ্রেটারের কাজ কি? আমরা একটু আগে পড়ছিলাম কম্পাইলারের কাজ হচ্ছে উচ্চ প্রোগ্রাম মানে উচ্চ স্তরের ভাষাকে একসাথে একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে, কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই এক লাইন করে অনুবাদ করে, এক লাইন করে অনুবাদ করে, সেটা ইন্টারপ্রেটার। আর কম্পাইলারের বৈশিষ্ট্যগুলো দেখেন তো ঠিক আছে কিনা। কম্পাইলার একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে, সব ভুল একসাথে প্রদর্শন করে, ডিবাগিং ও টেস্টিং এর ধীর গতি সম্পন্ন। একটু আগে বুঝাইছিলাম না এটা, দেখছেন একটা পারলে আরেকটা পারা চাই। ক্লিয়ার? একটা পারলে আরেকটা পারা সম্ভব। ইন্টারপ্রেটার, কম্পাইলার দুটা অনুবাদক যন্ত্র যা উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করে। ওকে, তারপরে আসেন রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মধ্যে প্রিন্টও করে। তা ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করা যাবে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, এফটিপি এর মাধ্যমে। ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে প্রিন্ট করা যায়, ডাউনলোড করা যাবে। এই প্রিন্ট ডাউনলোড করতে হবে। তা রাজুর ফাইল সংরক্ষণ করবে যে কোন প্রোটোকল মানে নিয়ম নীতি ব্যবহার করা হয়? প্রোটোকল হচ্ছে নিয়ম নীতি। HTTP এটা মাঝে মাঝে ওয়েব পেজ, HTTP এর সাহায্যে আমরা ওয়েব পেজ ডাউনলোড সংক্রান্ত কাজ করি। ফাইল ট্রান্সফার প্রোটোকলের সাহায্যে এই সংরক্ষণ করি। ভয়েপের মাধ্যমে ফোন কলের কাজ করি, ফোন কলে কানেকশন করা হয়। এসএমটির মাধ্যমে ইমেলের কাজ করে, ইমেলের কানেকশন করে। আর এটা হচ্ছে ওয়েব পেজের সাথে সংযুক্ত ফাইল ট্রান্সফার প্রোটোকল ডাউনলোড করা, সংরক্ষণ করার সাথে সম্পর্কিত। ভয়েপ হচ্ছে ফোন কলের সাথে সম্পর্কিত, এসএমটিপি ইমেলের সাথে সম্পর্কিত। তাই এটা উত্তর হবে কি, রাজুর ফাইলের ক্ষেত্রে সংরক্ষণের জন্য এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ব্যবহার করি। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য কি কি? প্রেপক ও প্রাপক যে কোনো সময় ডেটা আদান প্রদান করে জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, রাইট। ট্রান্সমিশন দক্ষতা বেশি না, যে ট্রান্সমিশন দক্ষতা বেশি এটা বলা যাবে না, তবে এই ক্ষেত্রে একটু মতবিরোধ আছে এই উত্তরটা নিয়ে। এক জায়গায় দেখছিলাম এই দুইটা সঠিক, যে জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, প্রেপক ও প্রাপক যে কোনো সময় ডেটা আদান প্রদান করে, ট্রান্সমিশন দক্ষতা বেশি। আবার এই জায়গায় দেখছিলাম এটা, এই জন্য অ্যাকচুয়াল উত্তরটা না পারার কারণে এটা স্কিপ করলাম। হ্যাঁ, ওকে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাস কোন ভাবে সংযোগ থাকবে একটা কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো? এটা কি বাস টপোলজির মতো থাকবে? এটা কি কেন্দ্রীয় ডিভাইসের সাথে থাকবে? এটা কি এইভাবে থাকবে? এই সংযোগ বিন্যাসের কৌশল সেটা হচ্ছে টপোলজি। এটা টপোলজির সংজ্ঞা। এটা কতে আসে? হ্যাঁ, কতে আসে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে বলা হয় টপোলজি। কি বলা হয়? টপোলজি। ইনভার্টার হিসাবে কাজ করে কোন গেট? আমাদের লজিকের আছে তিনটা, এন্ড, অর, নট।
এর মধ্যে ইনভার্টার বিপরীত হিসেবে কাজ করে হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে। নট গেট, নট গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, তার মধ্যে ইনভার্টার হিসেবে কাজ করে হচ্ছে এই নট গেট। বিপরীত হিসেবেও কাজ করে এন্ড গেট, নট গেটটা। এরপর এটা দেখেন, এটা অনেকেই পারবেন না। এক্স এর মান কত? 5। এক্স কত পর্যন্ত লুপ হবে? 14 পর্যন্ত। এক্স কত করে বাড়বে? 3 করে বাড়বে। আচ্ছা, কিন্তু এক্স এর মান যদি 11 হয়, ব্রেক করে দিতে বলছে, প্রিন্ট করতে পারবে না। তার মানে এক্স এর মান যখন 5 হবে তখন কি হবে? মান প্রদর্শন করবে, লুপ চালু থাকবে, মান প্রদর্শন করবে। এক্স এর মান যখন 8, 3 করে পারবে না, তাহলে 8, তাহলে মান প্রদর্শন করবে। এক্স এর মান যখন 11 হবে তখন ব্রেক হয়ে যাবে, মান প্রদর্শন করবে না। কেন একটু দেখেন আগে, এখানে এক্স এর মান কত? 5, 3 করে বাড়ান, এরপর আর যাবে না। এই 14 পর্যন্ত তো 3 করে বাড়বে, বাড়বে কত করে? 3 করে। তাহলে 5, 8, 11, 14, কিন্তু এখানে মান প্রদর্শন করবে, এখানে মান প্রদর্শন করবে। 11 আগে, 11 করার পরে ব্রেক, প্রিন্ট হইতে পারবে না, এটা প্রিন্ট হইতে পারবে না, কারণ ব্রেক হয়ে গেছে আগে। যদি প্রিন্টটা এখানে থাকতো, এই আগে থাকতো, তাহলে প্রিন্ট আগে হইতো, কিন্তু এখন আর প্রিন্ট হওয়ার সুযোগ নাই, এটা ব্রেক হয়ে যাবে, 11 সময় ব্রেক হয়ে যাবে। তাহলে এই 2 বার মান প্রদর্শন করবে। হ্যাঁ, এক্স এর মান প্রদর্শন করবে কয়বার? 2 বার, কারণ প্রিন্ট পরে আসছে, ব্রেকে আসছে আগে, প্রিন্ট পরে আসছে, এই জন্য 2 বার প্রদর্শন করবে, তৃতীয়বার আর লুপ হইতে পারবে না। ওকে, ব্রেক, ব্রেক বললে 14 তো যাবে না, এখানেই তো ব্রেক হয়ে যাবে, 14 যাওয়ার প্রশ্নই আসে না, এখানেই ব্রেক। 5, 8, 2 বার শুধু। তাহলে আমরা বলি প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? যখন এক্স এর মান 5 তখন প্রদর্শন হবে, যখন এক্স এর মান 8 তখন প্রদর্শন হবে, যখন এক্স এর মান 11 প্রদর্শন হবে না, তার আগেই ব্রেক, প্রদর্শন হওয়ার আগেই ব্রেক, আর 14 তো যাবেই না, তাহলে এই 2 বার প্রদর্শন হবে, একবার 2 বার। আচ্ছা, তারপর আসেন, ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে কি হবে? আমাদের ছিল x = 5, x এর মান লুপ হবে 14, x = x + 3, 3 করে বাড়বে। তাহলে স্বাভাবিক মান আসে কত? 5, 8, 11, 14। বলছে কন্টিনিউ, x এর মান যদি 11 হয় তাহলে বলছে কন্টিনিউ, তাহলে কি হবে? এই 11 হলে কন্টিনিউ, 11টা মাইনাস, বাদ দিয়ে দেন, 11টা আসবে না। তাহলে কয়বার? 3 বার, 5, 8, 14, 11 আসবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, শেষ। 3 বার, কয়বার? 1 বার, 2 বার, 3 বার। কন্টিনিউ করলে কি? কন্টিনিউ মানে হচ্ছে ওইটা বাদ দিয়ে বাকি মান নেওয়া, যেমন হচ্ছে 2, 4, 6, 8, 10। আমি বললাম 4 এর সময় কন্টিনিউ, তা 4 বার, 1টা, 2টা, 3টা, 4টা, কন্টিনিউ বললে ওই মানটা বাদ হয়ে যায়। কম্পিউটারের নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়ম নীতি, রুলস, এটাকে বলা হয় প্রোটোকল। যেমন এইচটিটিপি, এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, ঠিক আছে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে প্রোটোকল। কম্পিউটারের নেটওয়ার্ক ক্ষেত্রে নিয়ম নীতি হচ্ছে ব্রাউজার না, ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, আইপি অ্যাড্রেস যন্ত্রের ঠিকানা, ব্রাউজার হচ্ছে ব্রাউজিং করা, তাহলে প্রোটোকল হচ্ছে নিয়ম নীতি। সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে, যেগুলো হচ্ছে গাণিতিক অপারেটর, আমরা জানি কি গাণিতিক অপারেটরের কাজ হচ্ছে কি কি? যেমন যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, গুণ করা যাবে, ভাগ করা যাবে, ভাগশেষ নির্ণয় করা যাবে। যোগ করা যায়, ভাগশেষ নির্ণয় করা যায় এই পার্সেন্টেজের সাহায্যে, যোগের সাহায্যে, কিন্তু ছোট বড় তুলনা করা যায় এটা না, এটা হচ্ছে রিলেশনাল অপারেটরের সাহায্যে। রিলেশনাল, রিলেশনাল অপারেটর আছে কয়টা? 6টা। এই যেমন এই যে ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন,
গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই 6টা আছে। এই হচ্ছে 6টা। তার মানে উত্তর হবে 1 ও 3। এখানে যোগ করা যায়, ভাগশেষ নির্ণয় করা যায়, ছোট বড় তুলনা করা যাবে না, কারণ ছোট বড় তুলনা করতে হয় আমাদের রিলেশনাল অপারেটর দিয়ে। উত্তর হচ্ছে 1 ও 3। http www.abc.com অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ। এই যে http, এটা হচ্ছে প্রোটোকল, http প্রোটোকল। এরপর হচ্ছে www.abc.com, এটা হচ্ছে ডোমেন নেম। ডিরেক্টরি পথ, কোনো পথ নাই, যেমন আমি বলতাম অ্যাকাউন্টিং সম্রাট, এখানে তারপরে আছে অ্যাকাউন্টিং সম্রাট, তাহলে এখানে হয়তো, বা আরো কোনো ম্যাপ ডট জেপিজি, আর বললাম যদি আমি ম্যাপ ডট এরকম কিছু থাকতো, সেগুলো হয়তো আমাদের ডাইরেক্টরি পথ। তার মানে এখানে ডাইরেক্টরি পথ নাই, শুধু আছে প্রোটোকল আর ডোমেন নেম। এইটুকু প্রোটোকল, এইটুকু ডোমেন নেম, তাহলে 1 ও 2। বুঝতে পারছেন? প্রোটোকল এবং ডোমেন নেম। তবে আমাদের এই ক্ষেত্রে ইউআরএল এর 3টা অংশ থাকে, যে একটা হচ্ছে প্রোটোকল, একটা ডোমেন নেম, একটা ডাইরেক্টরি পথ। ডাইরেক্টরি পথটা এখানে নাই। এই হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের আমাদের প্রশ্নগুলোর বিশ্লেষণ সহকারে সমাধান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আরো বিষয়গুলো নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।